আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে সাইটোস্কেলেটন। তোমাদের সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ বলবো না, একটা টপিক আর কি। এখন এই টপিকের আন্ডারে তিনটা সাব টপিক আছে: মাইক্রোটিবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রোফিলামেন্ট। এখন কথা হচ্ছে এগুলোর অনেকগুলো কাজের কথা বইয়ে বলা আছে এবং তোমরা ধরেই নিছো যে এই কাজগুলো মুখস্থ করতে হয়। হয়তো অনেকে শর্টকাটও বানায় ফেলছো যে এগুলো মাইক্রোটিবিউলসের কাজ, এগুলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ, এগুলো মাইক্রোফিলামেন্টের কাজ। এই শর্টকাট যে জানবে সে পরীক্ষায় মার্কস পাবে, আর যে এই শর্টকাট জানে না তার পক্ষে পরীক্ষায় মার্কস পাওয়া সম্ভব না। এবং এগুলোর কাজগুলো এগুলো মুখস্থই করতে হয়। এগুলো এগুলো এখানে বুঝার কিছু না, এটা মুখস্থ করতে হয়। যারা এই ধারণার মধ্যে আসো তারা পুরোপুরি ভুল ধারণায় আসো। আমি তো বলছি বায়োলজির প্রতিটা লাইন বুঝাই দিতে পারবো, ঠিক আছে? তো এইখানেও যে কাজগুলো তোমার মনে হচ্ছে মুখস্থ, ওগুলো একটাও মুখস্থ করার কাজ না। সবগুলা কাজ লজিক্যাল, সবগুলা কিন্তু এক্সপ্লেন আমি করতে পারবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা স্পেশাল। কেন স্পেশাল? বিকজ আজকের ক্লাসে আমি তোমাকে সাইটোস্কেলেটন এই টপিকটা তো পড়িয়ে দিব, পাশাপাশি তোমাদেরকে আমি দেখাবো একটা জিনিস যেটাকে দেখে আপাত দৃষ্টিতে মুখস্থ বিদ্যা মনে হচ্ছে সেটাকে কিভাবে সহজে বোধগম্য বিষয়ে রূপান্তর করা যায় এবং কিভাবে রিড বিটুইন দ্য লাইনস করতে হয়। অর্থাৎ দুই লাইনের মাঝখানে, দুইটা বাক্যের মাঝখানে আরো অনেকগুলো বাক্য থাকে, সেই বাক্যগুলোর মিনিং কিভাবে উদ্ধার করতে হয় সেটাও আজকে আমি তোমাদের শিখাবো। অতএব খুব গুরুত্বপূর্ণ ক্লাস, স্পেশাল ক্লাস। একটু স্পেশাল অ্যাপিয়ারেন্সে আসছি, একটা সানগ্লাস ইউজ করতেছি, ঠিক আছে, যেহেতু স্পেশাল ক্লাস সেজন্যই। তো সাইটোস্কেলেটন বলতে কি বোঝায়? সাইটোস্কেলেটন বলতে বোঝায় কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল। এখানে শুরুতে একটা এমসিকিউ তোমাদের শিখায় রাখি। কোষীয় কঙ্কাল বলা হয় সাইটোস্কেলেটনকে, তবে কোষীয় কাঠামো বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। মনে রাখবা, কাঠামো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেলটার কাঠামো কেমন হবে সেটা যাতে নিজের কাঠামোটাকে ধরে রাখতে পারে। মনে করো একটা কোষ হচ্ছে বর্গাকৃতি বা গোলাকৃতি, সেই কাঠামো যাতে সে মেনটেন করতে পারে, তার শেপটা মেনটেন করতে পারে, ওইটা এনশিওর করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিভাবে করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্লাস দিব সামনেই, এই উইকেই দিব, দেখে নিবা কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাঠামো হিসেবে কাজ করে। আর সাইটোস্কেলেটন গুলো যাদেরকে আমরা বলি মাইক্রোটিবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট, এরা কোষের কঙ্কাল হিসেবে কাজ করে। আমাদের দেহে যেমন হাড্ডি গুড্ডি আছে, এরাও কোষের হাড্ডি গুড্ডির মতো কাজ করে। ডাস্টারটা কোথায় দেখতে পাইছি? আচ্ছা, তাহলে দেখো প্রথমে এটা এই কথা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কোষীয় কঙ্কাল, নট কাঠামো। কাঠামো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এদের কাজগুলা ভাইয়া অনেকগুলা কাজ বইয়ে 8টা 9টা করে কাজ লিখছে শুধু আবুল হাসান স্যারের বইয়ে। এখন ভাইয়া এগুলো তো মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই একবার শিখলে। দেখো টোটালি মুখস্থ বিদ্যার কিছুই এখানে নাই, আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমেই বলে রাখি যে মাইক্রোটিবিউলস হচ্ছে সাইজে সবচেয়ে ছোট, এটা একটু জানার উচিত। আমরা এদের গঠনগুলো পরে শিখবো, আগে কাজ শিখি তারপর গঠন শিখবো। তো মাইক্রোটিবিউলস আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রোফিলামেন্ট। মাইক্রোটিবিউলস হয় 20 ন্যানোমিটার এই রেঞ্জের, অর্থাৎ এর ব্যাস হয় 20 ন্যানোমিটার। মাইক্রোফিলামেন্ট হয় 8 ন্যানোমিটার, ঠিক আছে? মাইক্রোফিলামেন্ট সবচেয়ে ছোট, ওর যে রেডিয়াস, সরি ডায়ামিটার বা ব্যাস সবচেয়ে ছোট মাইক্রোফিলামেন্টের, মাত্র 8 ন্যানোমিটার। আর মাইক্রোটিবিউসের হচ্ছে 20 ন্যানোমিটার বা তার চেয়েও বেশি, এর হচ্ছে 8 ন্যানোমিটার বা তার চেয়েও কম। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি? ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি, এটা হয় অ্যাপ্রক্সিমেটলি 11 ন্যানোমিটার। ন্যানোমিটার কিন্তু ভাইয়া 10⁻⁹ অনেক ছোট। তাহলে দেখো এই তিনজনের মধ্যে মানে সবচেয়ে বেশি ব্যাস হয় কার? মাইক্রোটিবিউলসের। কত ভাইয়া? 20 ন্যানোমিটার। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের 11 ন্যানোমিটার, মিলে গেছে। আর মাইক্রোফিলামেন্টের 8 ন্যানোমিটার বা তার চেয়েও কম। এখন এদের কোনটার কাজ কি এটা জানার জন্য আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এদের অবস্থান কোথায়, এরা কে কোথায় থাকে। তো দেখো, মাইক্রোটিবিউলস সাইজে বড় না ছোট? কি সাইজে বড়? যে সাইজে বড় তাকে আমরা একপাশে ঠেলে দেই নাকি মাঝখানে আইনা বসায় রাখি সুন্দর মতো? বলো যারা এখানে আছো, যে সাইজে বড়, দেখতে শুনতে বড়, তাকে আমরা লাত্তি মেরে এক কোনায় রেখে দেই নাকি আইনা সেন্টারে বসায় রাখি?
সেন্টারে বসায় রাখি। তো দেখো এই যে মাইক্রোটিবিউলস আছে, মাইক্রোটিবিউলস সাইজে বড়, ওকে রাখতে হবে। এগুলো কিন্তু ভাইয়া কোষ, আমি এখানে কোষ এঁকে রাখছি, এপিথেলিয়াল কোষ আর কি, আবরণী কলা বা আবরণী কোষ। আর আমরা জানি আবরণী কোষগুলো একটা বেসমেন্ট মেমব্রেন, বাংলা যেটাকে বলে ভিত্তি পর্দা, ভিত্তি পর্দার উপরে থাকে। তাহলে দেখো এই কোষগুলো ভিত্তি পর্দার উপরে আসছে। কয়টা কোষ আছে? 3টা। কোষের মাঝখানে, ইউজুয়ালি মাঝখানে নিউক্লিয়াস থাকে। তো এই যে মাইক্রোটিবিউলস গুলো আছে, এরা যেহেতু সাইজে বড়, এদেরকে আমরা কোষের মাঝের দিকে রাখবো, কেন্দ্রের আশেপাশে রাখবো, বুঝছো? এই দিক দিয়ে রাখবো, এইভাবে এইভাবে রাখবো ওদেরকে আমরা, নিউক্লিয়াসের আশপাশ দিয়ে রেখে দিব। ঠিক আছে? ওরা থাকবে কোথায়? নিউক্লিয়াসের আশপাশ দিয়ে থাকবে, যেহেতু ওরা মাইক্রোটিবিউলস, সাইজে বড়, সেন্টারে থাকবে। ওকে, এবার আসো সাইজে যে ছোট, ছোটখাটো লোক, মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট সাইজে ছোট, তাহলে ওকে আমরা মাঝখানে রাখবো নাকি এক কানিতে ফালাই দিব বলো তো? অসহায়, দুর্বল, ছোটখাটো, চোখে দেখাই যায় না, ওকে আমরা একেবারে এক কানিতে ফালাই দিব। মাইক্রোফিলামেন্ট কোষের এই যে পরিধি দিয়ে থাকবে, প্রান্তে থাকবে কোষের, বুঝতে পারছো? সেন্টারে ওরা থাকবে না, কোষের প্রান্তে। কোষের একেবারে ভাইয়া ইয়াতে কি থাকে? কোষের একেবারে বাইরের দিকে থাকে হচ্ছে কোষ পর্দা। তোরা কোষ পর্দার ভিতরের যে গাত্র আছে সেটা ঘেঁষে ঘেঁষে থাকবে। কারা? মাইক্রোফিলামেন্ট। আর মাইক্রোটিবিউলস সাইজে বড়, ও নিউক্লিয়াসের আশেপাশে, নিউক্লিয়াসের আশপাশ দিয়ে অবস্থান করবে। তার মানে এই কোষের ভিতরের দিকে থাকে, ও কোষের একেবারে পরিধির দিকে থাকে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে আমি পরে আসতেছি, এর কাজ মাত্র 2টা। এখন এখন দেখো ভাইয়া, যে বড়, এর কাজ কি? এর কাজ হচ্ছে কোষের ভিতরে বিভিন্ন জনের চলাচল নিয়ন্ত্রণ করা, কোষের ভিতরে একজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, স্থানান্তর করা, এটা হচ্ছে মাইক্রোটিবিউলস এর কাজ। কোষের মধ্যে ভাই অঙ্গাণু আছে না অনেকগুলা, ভেসিকল, ভ্যাকিউল, গোলজি বডি, হ্যাঁ, ফ্র্যাগমোপ্লাস্ট, শুনছো তো এগুলোর নাম? নাম তো শোনাই হোগা। তো এই যে জিনিসপত্রগুলো আছে, এদেরকে স্থানান্তর করা হচ্ছে মাইক্রোটিবিউলস এর কাজ। মাইক্রোটিবিউলস এর কাজ হচ্ছে ভাইয়া স্থানান্তর করা, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মাইক্রোটিবিউলস এর কাজ, এমটি লিখলাম। মাইক্রোটিবিউলস এর কাজ হচ্ছে বিভিন্ন জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, স্থানান্তর করা। যেহেতু ও মাঝে থাকে, সেলের সেন্টার, সেন্টারের আশেপাশেই থাকে, শক্তিশালী লোক, তাহলে ও চাইলে কাউকে সরায় দিতে পারে। যেমন মনে করো, আমি মনে করো ডক্টর, আমি যদি কোনো গণ্যমান্য ব্যক্তির সাথে একটু অসদাচরণ করি, তিনি চাইলে আমাকে ঢাকা থেকে খাগড়াছড়িতে বদলি করে দিতে পারবেন, পারবে না? একই রকম এও যেহেতু গণ্যমান্য ব্যক্তি, বড় সড়ো সাইজে, ও চাইলে কোষের একটা ভেসিকল মনে করো নিউক্লিয়াসের পাশে বসে আছে, ওইটাকে ধাক্কা দিয়ে আরেক জায়গায় পাঠা দিতে পারবে। বুঝতে পারছো? শক্তিশালী, মাঝে আছে, সেন্টারে আছে, ও চাইলে যাকে খুশি যেখানে খুশি সরাই দিতে পারে। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? শক্তিশালী লোক, ক্ষমতাবান, সাইজে বড়, আছেও থাকেও সেন্টারে, যেমন বাংলাদেশের ক্ষমতাবান লোকেরাও সেন্টারে থাকে, ঢাকায় থাকে, এবং তারা চাইলে যাকে যে কোনো জায়গায় সরাই দিতে পারে। এইরকম একটা কাহিনী কিন্তু সেলের ভিতরেও আছে, ও চাইলে একজনকে আরেক জায়গায় সরাই দিতে পারে। ঠিক আছে? তাহলে দেখো কোষের ভিতরে কখন এসব সরাসরি দরকার হয়, আমি দেখো, তাহলে দেখো মাইক্রোটিবিউলসে প্রথমে আসি। মাইক্রোটিবিউলসের প্রথম কাজ কি হবে ভাইয়া বলো? কোষীয় অঙ্গাণুর চলন। একটা কোষের অঙ্গাণু চলতে যদি চায়, সেটাকে কে চলাবে বলো? মাইক্রোটিবিউলস চলাবে। কোষীয় অঙ্গাণুর চলন কে ঘটায় ভাইয়া? মাইক্রোটিবিউলস ঘটায়। কোষীয় অঙ্গাণুর চলন কে ঘটায়? মাইক্রোটিবিউলস ঘটায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, মনে করো আমরা পড়বো সেলের ভিতরে ভেসিকল আছে, একটা ভেসিকলের মধ্যে মনে করো প্রোটিন আছে। এখন ভেসিকলটা চাচ্ছে আমি মাঝখানে থাকবো না, আমি সাইডে চলে যাব, ওকে কে নিয়ে যাবে? মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস এর কাজ হচ্ছে কোষের ভিতরে জিনিসগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়া। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে নড়াচড়া করানো, এটা আর কোথায় দরকার হইতে পারে? এটা দরকার হইতে পারে ক্রোমোজোমের চলনের সময়। ক্রোমোজোমের চলন, এবার তো তোমরা ভাইয়া ধরতে পারছো হয়তো, ক্রোমোজোম আবার ভাইয়া কেমনে চলে? ক্রোমোজোম চলাচল করে না? মাইটোসিস কোষ বিভাজনে পড়ছো না? মেরুমুখী চলন পড়ছো কিনা? যে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে, আমি একটু আগে দেখাই, মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলা কই থাকে ভাইয়া? মাঝে থাকে, তাই না? মাঝে থাকে।
কিন্তু অ্যানাফেজে ক্রোমোজোম গুলো কি করে ভাইয়া বলো, মেরুর দিকে যেতে থাকে। তাহলে দেখো, যেই ক্রোমোজোমটা এখন এই জায়গায় আছে ও কিছুক্ষণ পর এইখানে আসবে। চলন হয়েছে না ভাইয়া, ক্রোমোজোমের চলন। এই ক্রোমোজোমের চলন ঘটায় কে? মাইক্রোটিবিউলস। মনে আছে কিনা যে উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলস কি করে? চলন ঘটায়। হ্যাঁ, উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলস ক্রোমোজোমের চলন ঘটায়। আর তোমার মানে মাইক্রোটিবিউলস গুলো মিলেমিশে কি তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে, মনে রাখবা। মাইক্রোটিবিউলস গুলো মিলেমিশে কিন্তু সেন্ট্রিওল তৈরি করে। তো সেন্ট্রিওল কি করতেছে তাইলে বলো দেখি ভাইয়া? ক্রোমোজোমটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ক্রোমোজোমের মেরুমুখী চলন, নড়তেছে ক্রোমোজোম, একটা কোষীয় অঙ্গাণু তো নড়তেছেও, কে নড়াচ্ছে? মাইক্রোটিবিউলস নড়াচ্ছে। তাহলে ক্রোমোজোমের চলন ঘটায় কোন অঙ্গাণু? মাইক্রোটিবিউলস। তারপরে হচ্ছে ভাইয়া মাইক্রোটিবিউলস এর আরেকটা কাজ সেন্ট্রাজোম তৈরি করা। এটা আমরা সবাই জানবো, সেন্ট্রাজোম তৈরি করা। আমরা জানি প্রাণী কোষে সেন্ট্রাজোম পাওয়া যায়। সেই সেন্ট্রাজোম কিন্তু মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি। এবং যেহেতু সেন্ট্রাজোম মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি, তাহলে এর কাজ কি হবে? কোষীয় অঙ্গাণুর চলন ঘটানো। এবং আমরা কিন্তু বাস্তবেও দেখি যে এই যে সেন্ট্রাজোম, এটা সেন্ট্রাজোম কি করে? এই যে ক্রোমোজোম বা বিভিন্ন জিনিসের চলন টলনের সাথে কিন্তু জড়িত আছে। আমরা আচ্ছা এই জিনিসটা একটু ডিটেলস বলতেছি, এইভাবে দেখো। সেন্ট্রাজোম তৈরি করে। সেন্ট্রাজোমের পাশাপাশি কি তৈরি করে ভাইয়া দেখো? ফ্লাজেলা সিলিয়া তৈরি করে। ফ্লাজেলা সিলিয়া তৈরি করে। হ্যাঁ, সেন্ট্রাজোম তৈরি করে। সেন্ট্রাজোম তোমার বুঝতেছো যে সেন্ট্রাজোম কিসে হেল্প করতেছে? সেন্ট্রাজোম কিন্তু হেল্প করতেছে ক্রোমোজোমের চলনে। কিভাবে হেল্প করে আমরা এটা জানো তো তোমরা সবাই, যে যে সেন্ট্রাজোম গুলো থাকে, সেন্ট্রাজোম গুলা থেকে ভাইয়া কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না? এই মনে পড়ছে কিনা? সেন্ট্রাজোম থেকে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আর স্পিন্ডল যন্ত্রের মাধ্যমেই তো ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যায়। তার মানে সেন্ট্রাজোম নড়াচড়া ঘটায় কোষীয় অঙ্গাণুর। তাই সেন্ট্রাজোমকেও তৈরি করবে মাইক্রোটিবিউলস। ক্লিয়ার? সেন্ট্রাজোম। তারপর দেখো সিলিয়া ফ্লাজেলার ব্যাপারটা। আমরা জানি সেল থেকে কিছু লম্বা অভিক্ষেপ বের হয় এরকম, এদের বলা হয় সিলিয়া। সরি, লম্বাটাকে বলা হয় ফ্লাজেলা। যেটা বেশি লম্বা এটাকে বলা হয় ফ্লাজেলা, আর যেটা এরকম চিকন চিকন এটাকে বলা হয় সিলিয়া। এখন সিলিয়া ফ্লাজেলার কাজও কিন্তু চলাচলের সাথে জড়িত। কিভাবে জড়িত? দেখো, একটা কোষ ওকে আজীবনে এক জায়গায় থাকে নাকি? যেখানে জন্ম হয় সেখানেই কি মারা যায়? অ্যান্সার হচ্ছে না, ও চলাচল করে। যেমন মানুষের শুক্রাণু চলাচল করে, বাবার দেহ থেকে মায়ের দেহে গিয়ে সাঁতার কাটে। তাহলে এই যে কোষটাকে, শুক্রাণুটাকে চলাচল করতে হয়, চলাচল করার জন্য কি দরকার হবে? ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে কোষের লেজের মতো। মাছ যেমন লেজ দিয়ে চলাচল করে, কোষও ফ্লাজেলা দিয়ে চলাচল করে। তাহলে এই যে কোষের চলাচলের জন্য, চলনের জন্য যে ফ্লাজেলা দরকার, সেই ফ্লাজেলাকে কে তৈরি করবে? মাইক্রোটিবিউলসই তৈরি করবে। বুঝো না এই ব্যাপারটা? কারণ মাইক্রোটিবিউলস হচ্ছে সব রকম মুভমেন্টের সাথে জড়িত, নড়াচড়ার সাথে জড়িত। তাহলে কোষের নড়াচড়াটাও কে ঘটাবে? বলো, মাইক্রোটিবিউলস ঘটাবে। তাই মাইক্রোটিবিউলস ডিরেক্টলি পারতেছে না, ও বিভিন্নভাবে অ্যাসেম্বলি হয়ে ফ্লাজেলা তৈরি করবে এবং সেই ফ্লাজেলা সেলটাকে মুভ করাবে। সিলিয়া। সিলিয়া কি করে? যদি সেলের উপরে এসে কেউ বসে যায়, তাকে সরায় দেয় হচ্ছে সিলিয়া। সিলিয়া হচ্ছে একটা ঝাড়ু দেওয়ার মতো। তোমার বাসার কোথাও ময়লা পড়ছে, তুমি ঝাড়ু দিয়ে সেটাকে সরায় দিলা। ঠিক তেমনি কোষের উপরে এসে কিছু একটা পড়ছে, সেটাকে কোষ চাচ্ছে ওর উপরে না রাখতে, ফেলে দিতে চাচ্ছে। কার মাধ্যমে ফেলে দিবে? নিউক্লিয়াসের মাধ্যমে। নিউক্লিয়াস তো কোষের ভিতরে, তো জানেই না যে কোষের বাইরে একটা আবর্জনা আসছে, একটা বালুকণা আসছে। মাইটোকন্ড্রিয়া জানে? জানে না। প্লাস্টিক জানে যে ওর উপরে একটা বালুর কণা এসে বসে আছে? জানেই না। জানে কে? জানে হচ্ছে সিলিয়া। সিলিয়ার উপরে যখন ময়লা এসে পড়বে, সিলিয়া সেটাকে ঝাড়ু দিয়ে 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 ফেলে দিবে। তাই দেখো, এই যে সিলিয়ার কাজটাও কিন্তু স্থানান্তর করা। যেই ময়লা কোষের উপর এসে পড়ছে, সেই ময়লাকে কোষ থেকে ফেলে দেওয়া, নাড়ায় 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 ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া। এটা কে করাচ্ছে? সিলিয়া করতেছে। তাহলে সিলিয়াও মুভমেন্টের সাথে জড়িত, স্থানান্তরের সাথে জড়িত। আর যাই স্থানান্তরের সাথে জড়িত, তাকেই তৈরি করবে হচ্ছে মাইক্রোটিবিউলস। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ এইটুক বুঝলাম। আরো কিন্তু কাজ আছে, তার আগে আমি একটু মাইক্রোফিলামেন্ট থেকে ঘুরে আসি। মাইক্রোটিবিউলসের 4টা কাজ আমরা বুঝতে পারছি, এবার মাইক্রোফিলামেন্ট একটু আসো। মাইক্রোফিলামেন্ট কি এমন করে? মাইক্রোফিলামেন্ট কিন্তু সবচেয়ে ছোট। ও থাকে কোষের পর্দা বরাবর। দেখো, কোষের পর্দা ঘেঁষে ঘেঁষে ও থাকে। এখন মাইক্রোফিলামেন্টের কাজ হচ্ছে
কোষ পর্দার নড়াচড়া, কোষ পর্দা নড়াচড়া, এটা কার কাজ? মাইক্রোফিলামেন্টের কাজ। ব্যাপারটা বুঝো। কোষের ভিতরে অঙ্গাণু যারা আছে, নিউক্লিয়াস বলো, তারপরে আসলে নিউক্লিয়াস তো নড়াচড়া করে না সেভাবে, নড়াচড়া করে বেসিক্যালি ভেসিকল, ভ্যাকিউল, লাইসোসোম বা গোলজি বডি বলতে পারো। যারা নড়াচড়া করতে চায় কোষীয় অঙ্গাণু, তাদেরকে নড়াচড়া করায় হচ্ছে কে? মাইক্রোটিবিউলস। বাট কোষের চারদিক দিয়ে যে একটা বাউন্ডারি আছে, নাম হচ্ছে কি? কোষ পর্দা। ইংরেজিতে বলে সেল মেমব্রেন। সেল ওয়াল ভাইব না কিন্তু, আবার সেল ওয়াল কিন্তু নড়াচড়া করে না। সেল ওয়াল একেবারে রিজিড, যেভাবে জন্ম সেভাবে মৃত্যু হয় সেল ওয়ালের। তাহলে নড়াচড়া করে হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। এবং দেখো ভাইয়া, খেয়াল করে আমার ছবিটাতে, তোমার মাইক্রোফিলামেন্ট যেহেতু কোষ পর্দার গায়ে লেগে লেগে থাকে, তাই মাইক্রোফিলামেন্ট কোষ পর্দাকে চাইলেই নড়াচড়া করাতে পারে। অর্থাৎ আমি এটা এখন একটু ইরেজ করি। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে, মনে করো একটা কোষ এভাবে আছে, গোল একটা কোষ, ও চাচ্ছে একটু লম্বাটে হয়ে যেতে। হ্যাঁ, তাহলে দেখো একটা গোল কোষ যদি একটা অভিক্ষেপ সৃষ্টি করতে চায়, একটু লম্বা হতে চায়, তাহলে ওকে কোষ পর্দাটাকে ভাইয়া মডিফাই করতে হবে না? হবে কি হবে না বলো তো? হবে। এবং এই যে কোষ পর্দাটা গোল ছিল, সেখান থেকে মডিফাই হয়ে এরকম বিশেষ একটা রূপ ধারণ করলো, শেপ ধারণ করলো, এটা করাবে হচ্ছে কে ভাইয়া? মাইক্রোফিলামেন্ট। তাহলে যখনই কোষ পর্দার আকৃতি পরিবর্তনের প্রয়োজন হবে, তখনই কে কাজ করবে? মাইক্রোফিলামেন্ট। ওকে, কোষ পর্দার আকৃতি পরিবর্তন করা, আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই, মাইক্রোটিবিউলসের কাজ হচ্ছে কোষীয় অঙ্গাণুকে স্থানান্তর করা, নড়াচড়া করা। আর মাইক্রোফিলামেন্টের কাজ হচ্ছে কোষ পর্দার আকৃতি চেঞ্জ করা, অল্টার করে দেওয়া। তাহলে কোষ পর্দার আকৃতি কখন কখন চেঞ্জ করতে হয়? হ্যাঁ, আচ্ছা, প্রথমে এই কাজটা লিখি যে কোষ পর্দার নড়াচড়া। 1 নম্বর কাজ হচ্ছে কোষ পর্দার নড়াচড়া। ঠিক আছে। এখন এখন আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মাইক্রোফিলামেন্টকে অনেক সময় কর্টিক্যাল ফিলামেন্টও বলে। তারা কর্টিক্যাল ফিলামেন্ট বলে, কর্টিক্যাল ফিলামেন্ট বলে মাইক্রোফিলামেন্ট অথবা কর্টিক্যাল ফিলামেন্ট। কেন বলে? আমরা জানি বিভিন্ন অঙ্গে দুইটা অঞ্চল নাম করা হয়। মাঝখানের দিকে যেটা থাকে এটাকে বলা হয় মেডুলা, আর সাইডকে বলা হয় কর্টেক্স। মানে পরিধির দিকের অঞ্চলকে বলা হয়, যেমন কিডনিতে পড়ছো তোমরা, কিডনির কেন্দ্রীয় অংশকে বলা হয় মেডুলা, আর পরিধিস্থ অঞ্চলকে বলা হয় কর্টেক্স। তো তোমরা আমাকে বলো, এই যে মাইক্রোফিলামেন্ট, এটা কোষের মেডুলাতে মানে কেন্দ্রের দিকে আছে নাকি পরিধির দিকে আছে? এটা অবশ্যই কোষের পরিধির দিকে আছে, বাইরের দিকে আছে। যেহেতু এটা কোষের বাইরের দিকে আছে, তাই এটাকে বলা হয় কর্টিক্যাল ফিলামেন্ট। কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় কর্টিক্যাল ফিলামেন্ট। দেখো না, কর্টেক্স, কোষের কর্টেক্স বলতে পারি আমরা, কর্টেক্স অফ সেল। তাহলে যেহেতু ও কর্টেক্স অফ সেলে থাকে, তাই ওকে বলা হয় কর্টিক্যাল ফিলামেন্ট। আবার এটাকে অনেক সময় অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয়, বিকজ এটা তৈরি হয় অ্যাক্টিন নামে একটা প্রোটিন দিয়ে। কে কি দিয়ে তৈরি হয় এটা আমি পরে বুঝাবো যদিও আবারও, তারপরে বলে দিচ্ছি। মাইক্রোফিলামেন্টকে কর্টিক্যাল ফিলামেন্ট বা তোমার অ্যাক্টিন ফিলামেন্ট, ACTIN, অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয়। এবং এটার কাজ হচ্ছে কোষ পর্দার নড়াচড়া। এখন কোষ পর্দার নড়াচড়া কখন দরকার হয়? 1 নম্বরে এটা দরকার হয় হচ্ছে অ্যামিবার ক্ষণপদ সৃষ্টিতে। অ্যামিবার ক্ষণপদ সৃষ্টি কিভাবে? ক্ষণপদ মানে বুঝি আমরা, ক্ষণপদ মানে যেই পদ, মানে যেই পা ক্ষণিকের জন্য সৃষ্টি হয়, ক্ষণিকের জন্য সৃষ্টি হয় যেই পা, তাকে বলা হয় ক্ষণপদ। তাহলে মনে করো একটা এমিবা এখানে আছে, এমিবা চাচ্ছে হাঁটাচলা করতে। তো আমরা জানি কোষ হাঁটাচলা করে কি দিয়ে? ফ্লাজেলা দিয়ে, একটু আগেই পড়লাম। তো কোষ নিজে যদি নড়তে চায়, আমাদের শুক্রাণু সাঁতার কাটে কি দিয়ে? ফ্লাজেলা দিয়ে। বা দুর্ভাগ্যজনকভাবে এমিবাতে কোনো ফ্লাজেলা নেই, এমিবাতে কোনো ফ্লাজেলা থাকে না, কিন্তু এমিবাতে নড়াচড়া করতে চায়। তাহলে কি হয়? এমিবাতে দেখো ভাই, একটু মনোযোগ দিয়ে দেখো, এমিবার যে কোষ পর্দাটা আছে ভাইয়া, এটা এরকম শেপ চেঞ্জ করে ফেলে, শেপ চেঞ্জ করে পায়ের মতো তৈরি করে, এবং এটাই আস্তে আস্তে আগায়। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, মনে করো একটু পরে আরো আগাইলো, হ্যাঁ আরো আগাইলো,
এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এইদিকে যদি আগায় তাহলে এই পিছনের দিকে টান পড়বে না? তাহলে পিছনের এলাকাটাও কিন্তু কি হবে, এরকম আগায় আসবে। বুঝতে পারছো? যতই এই দিকের কোষ পর্দা সামনে আগাবে ততই অপোজিট দিকের কোষ পর্দাও সামনেই আগাবে। এভাবে আস্তে আস্তে দেখা যাবে যে এমিবাটা নড়াচড়া করতেছে। তো আমার মনে হয় না এইভাবে শিশুতোষ উপায়ে তোমাদের বুঝাইতে হবে। এখন নাকি তোমরা ডিজিটাল বোর্ড ছাড়া তোমাদের কিছুই হয় না। তো আমার ক্লাস যারা করে আর কি রেগুলার, খুবই কম সংখ্যক হবে, তারা বলে ভাই আপনার ডিজিটাল বোর্ডের কোনো দরকার নাই, আপনি হোয়াইট বোর্ডও লাগে না, মুখে রিডিং পড়লেই চলবে। বুঝো নাই? এই যে এখানে যারা ক্লাস করতেছে ওরা বোর্ডের দিকে তাকাইতেছো না, এমনি শুনতেছে আমার কথা। বুঝতে পারছো? কারণ দেখার দরকার নেই তো, কথা শুনলেই হয়। কিসের ডিজিটাল বোর্ড, কিসের হোয়াইট বোর্ড, কথা শুনলেই হয় না? যেটা বলতেছি শুনলেই হয়ে যাবে কাজ। এবার দেখো, তুমি তো এটা বুঝো যে এমিবা যে নড়াচড়া করে এইভাবে এইভাবে, এমিবার কি করতে হয়? এমিবার কোষ পর্দাকে সংকুচিত প্রসারিত হইতে হয়। এই কোষ পর্দার নড়াচড়া কে করাবে? মাইক্রোফিলামেন্ট। অতএব এমিবার ঘনপথ সৃষ্টি বা এমিবার নড়াচড়া মাইক্রোফিলামেন্ট করে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি ভাইয়া? ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষের জীবাণু খেয়ে ফেলার প্রসেস। তুমি কি করতেছো? তো প্ল্যানিং করতেছো, করো। আচ্ছা, কোষের ফ্যাগোসাইটোসিস হচ্ছে কোষের জীবাণু খেয়ে ফেলার প্রসেস। কিভাবে খেয়ে ফেলে? মনে করি একটা কোষ, কোষ বলতে এটা নিউট্রোফিল অথবা মনোসাইট। সামনে একটা জীবাণু আসছে, এই মনে করো একটা জীবাণু। জীবাণুকে কোষটা কিভাবে খায়? কোষের যে পর্দা আছে ওটাকে বাঁকা করে, বাঁকা করে জীবাণুকে কোষের ভিতরে নিয়ে আসে, এনে খেয়ে ফেলে। তাহলে দেখো কি হবে, এই যেটা এভাবে বাঁকা করবে, কোষের পর্দা বাঁকা করে আস্তে আস্তে জীবাণুটাকে দেখো নিজের ভিতরে নিয়ে আসবে। দেখতেছো? এই যে জীবাণু আস্তে আস্তে প্রথমে বাইরে ছিল, হ্যাঁ, তারপর নিজের কোষ পর্দাকে বাঁকা করে আস্তে করে জীবাণুটাকে নিজের ভিতরে নিয়ে আসছে। তাহলে দেখো, যখনই একটা কোষ ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণু খেয়ে ফেলার প্রসেস। ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু খেয়ে ফেলার প্রসেস। তো জীবাণু যখন খাইতে হবে, জীবাণু খাওয়ার জন্য কোষ পর্দাকে বাঁকাইতে হবে না, বেন্ড করতে হবে। তো কোষ পর্দার যে কোনো রকম নড়াচড়াই ভাইয়া কে করাবে? বলছি মাইক্রোফিলামেন্ট। অথবা ফ্যাগোসাইটোসিসও কে করবে? মাইক্রোফিলামেন্টই করবে। ঠিক আছে? আচ্ছা, পিনোসাইটোসিস দেখো, কোষ যেমন জীবাণু খায় একই রকম ভাবে বিভিন্ন রকম তরল পদার্থ বা আমি বলবো ক্ষুদ্র ক্ষুদ্র কণা খেয়ে ফেলতে পারে। দরকার হয় না কোষের খাওয়া দাওয়া করার? দরকার হয়তো। তাহলে কোষ যখন কোনো তরল পদার্থ বা অ্যাকচুয়ালি যেটাকে আসলে বলা উচিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা, কারণ ওই ফেজে কোনটা তরল কোনটা কঠিন এগুলা ডিটারমাইন করা যায় না। কোষ যখন কোনো জীবাণুকে খায় বা কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে খায় তখন কোষ পর্দাকে বেন্ড করতে হয়, এবং এই বেন্ডিংটা হয় মাইক্রোফিলামেন্ট দিয়ে। এর মধ্যে জীবাণুর জন্য বেন্ডিংকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, আর ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যের জন্য বেন্ডিংকে বলা হয় পিনোসাইটোসিস। দ্যাটস ইট। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস, ডায়াপেডেসিস জিনিসটা কি? ডায়াপেডেসিস জিনিসটা কি কেউ কি বলতে পারবা? যারা খুব ভালো স্টুডেন্ট আছো, অনেক লেখাপড়া করো, তারা কিন্তু জানো ডায়াপেডেসিস জিনিসটা কি। ডায়াপেডেসিস তোমরা পড়ছো যে প্রাণীবিজ্ঞান 4th চ্যাপ্টারে রক্ত সংবহনতন্ত্রে, ওইখানে পড়ছো ডায়াপেডেসিস। তো আজকে দেখো আমরা পড়তে গিয়া এই যে ফ্যাগোসাইটোসিস পড়ছো চ্যাপ্টার 10-এ, হ্যাঁ, এমিবার ঘনপথ ক্লাস 9-10-এ শিখছো, সিলিয়া ফ্লাজেলা এই অধ্যায়েরই পড়া, সেন্ট্রাজোম কোষ বিভাজন অধ্যায়ের পড়া। কিন্তু দেখো আজকে একটা টপিক পড়তে গিয়ে আমাদের পুরো বায়োলজি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। শুরুতেই কিন্তু বলছি কিভাবে পড়তে হয় সেটা আজকে শিখাচ্ছি। আসলে পড়ার চেয়ে কিভাবে পড়তে হয় সেটা শিখাচ্ছি। ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে হচ্ছে, দেখো আমরা জানি, একটু আগে আমি বললাম যে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু খেয়ে ফেলা। জীবাণু কই থাকে? আমাদের শরীরের জীবাণুগুলো ঢুকে, এই জীবাণুগুলো থাকে কোথায়? এটা কি রক্তের ভিতর ঢুকে? ঢুকে না, এটা থাকে হচ্ছে টিস্যু ফ্লুইডে বা টিস্যু স্পেসে থাকে। তো দেখো ব্যাপারটা হয় কি, এই মনে করো হচ্ছে রক্তনালী, হ্যাঁ,
রক্তনালীর মধ্যে কিন্তু এরকম কি আছে, এন্ডোথেলিয়াম আছে। কি আছে ভাইয়া? এন্ডোথেলিয়াম আছে। এন্ডোথেলিয়ামের মধ্যে একটু ছোট ছোট গ্যাপ থাকে। হ্যাঁ, ছোট ছোট এন্ডোথেলিয়াল গ্যাপ থাকে। এখন মনে করো তোমার নিউট্রোফিল আছে হচ্ছে এই জায়গায় রক্তের ভিতরে। নিউট্রোফিল তো রক্তনালীর ভিতরে থাকে, তাই না ভাইয়া? বাট জীবাণুটা কিন্তু আছে কোথায়? রক্তনালীর বাইরে। এই মনে করো এখানে জীবাণুটা আছে। এখন ও তো এখান থেকে বসে গুলি করে একে মারতে পারবে না, তাই না? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি গুলি করা হয়? না। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কামড়িয়ে খেয়ে খেয়ে ফেলা হয়, চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলা হয়। তো ও কি ওখান থেকে বসে খেতে পারবে নাকি? পারবে না। তাহলে ওকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এই এত বড় গোলগাপ্পু জিনিসটা নিউট্রোফিল যদি রক্ত থেকে বেরিয়ে আসতে চায়, ও পারবে? পারবে না। ওকে অবশ্যই ওর শেপ চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? ও কিন্তু দেখো এরম করে নিজের শেপটাকে চিকন করে এনে স্কুইজ, তোমরা স্কুইজ মানে বুঝো তো? স্কুইজ, স্কুইজ বুঝো না? বানাতে পারি না আমি। স্কুইজ ডাবল ই জেড মনে হয়। ওই যে ইজি পিজি অর্গানিক স্কুইজি আছে না একটা কোর্স শাওন রেজা ভাইয়ের, ওই যে স্কুইজি তো শুনছো? স্কুইজি মানে তো বুঝো, মানে চাপগা লেগে বেরিয়ে আসা। এখন দেখো সামহাও এটা তো বুঝতেছো যে যদি একটা নিউট্রোফিলকে রক্ত থেকে বেরিয়ে আসতে হয়, ওর কোষ পর্দাকে প্রথমে সংকুচিত হইতে হবে, পরে প্রসারিত হয়ে ঠাস করে বেরিয়ে আসবে। বুঝো নাই? তুমি যখন একটা চিকন রাস্তা দিয়ে যেতে চাও, কি করো? নিজের শরীরটাকে চিকন করে কোনো মতে বেরিয়ে আবার আগের অবস্থায় চলে যাও। তো সেলও যদি এরকম ছোট একটা ন্যারো একটা স্লিট দিয়ে বেরিয়ে আসতে চায়, তখন সেলের যে পর্দা আছে সেটাকে স্কুইজ করতে হবে, মানে একবার সংকুচিত হবে আবার প্রসারিত হবে। তো সেলের পর্দার এই সংকোচন এবং প্রসারণ কে করবে? মাইক্রোফিলামেন্ট করবে। অতএব ডায়াপেটিসিসের সময় যেহেতু কোষ পর্দার সংকোচন প্রসারণ দরকার হয়, তাই ডায়াপেটিসিস ঘটায় মাইক্রোফিলামেন্ট। ওকে, আচ্ছা। তারপরে আসতেছে হচ্ছে পেশি সংকোচন। আগে পয়েন্টটা লিখি তারপরে বুঝাই দেই। পেশি সংকোচন, এই সারা দিন এই যে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে গিয়েও কোটি কোটি পেশি সংকোচন করতেছি। অলওয়েজ আমরা পেশি সংকোচন করি, প্রসারণ করি। এখন এই পেশি সংকোচন প্রসারণ কিভাবে ঘটায় মাইক্রোফিলামেন্ট? এটা একটু জটিল আসলে, জিনিসটা একটু আমি সিম্পলিফাই করে বলবো। এটা পুরা যদি বুঝাতে যাই, এমনিতে এতক্ষণে কয়জন ক্লাসে আছে জানি না, পুরোটা বুঝতে গেলে সমস্যা আছে একটু। তো দেখো এখানে একটা মনে পেশি এরকম আছে। এখন এই পেশিটা যাচ্ছে সংকুচিত হয়ে এইভাবে চলে আসছে, এরকম হতে যাচ্ছে। তাহলে বলো দেখি, পেশি যখন সংকুচিত হয় তখন ওর কোষ পর্দা সংকুচিত হয় কি হয় না? ছবি দেখে বলো জাস্ট। একটা পেশি, পেশি তো পড়ছো, পেশি তন্তু। একটা পেশি তন্তু যখন সংকুচিত হয় তখন ওর কোষ পর্দা সংকুচিত হয় কিনা? তখন ওর কোষ পর্দা সংকুচিত হয়। তাহলে কোষ পর্দা সংকুচিত হচ্ছে, তার মানে এই কাজটা কে ঘটাচ্ছে? মাইক্রোফিলামেন্ট ঘটাচ্ছে। বুঝতে পারছো? তাহলে পেশি সংকোচনের সময় যেহেতু কোষ পর্দাকে সংকুচিত হতে হয়, তাই এই কাজটা ঘটায় দেয় হচ্ছে কি ভাইয়া? মাইক্রোফিলামেন্ট। ওকে, এম আই রাইট অর এম আই রাইট? বুঝতে পারছি? পেশি সংকোচনের সময় তার অঙ্গাণু সংকুচিত হয় না, নিউক্লিয়াস সংকুচিত হয়, মাইটোকন্ড্রিয়া সংকুচিত হয় না ভাইয়া। সংকুচিত হয় কে? কোষ পর্দা। আর কোষ পর্দার সংকোচন প্রসারণ মানেই হচ্ছে সেই কাজ করবে মাইক্রোফিলামেন্ট। ওকে, আচ্ছা। এখন আমি এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে দুই একটা পয়েন্ট পড়াবো, এটা একটু মনোযোগ দাও তোমরা। হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলছি, মাইক্রোটিবিউলস এর কাজ হচ্ছে স্থানান্তর করা, দেখাই আছে অঙ্গাণুর চলন। আর মাইক্রোফিলামেন্ট হচ্ছে কোষ পর্দা নড়াচড়া করা। এবার একটু মনে রাখবা, আমরা জানি কোষ বিভাজনের ধাপ কয়টা? কোষ বিভাজনের ধাপ কিন্তু ভাইয়া দুইটা। একটা হচ্ছে সাইটোকাইনেসিস, একটা ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের পর্যায় হচ্ছে আবার 5টা। হাউএভার এই যে সাইটোকাইনেসিস আছে, সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়া, বা একটা সাইটোপ্লাজম থেকে দুইটা সাইটোপ্লাজম তৈরি হওয়া। এখন এইখানে একটা জিনিস তোমাদের বইয়েও আমি দেখলাম মেনশন করে দিছে, উদ্ভিদের সাইটোকাইনেসিস। উদ্ভিদের সাইটোকাইনেসিস ঘটায়, উদ্ভিদের সাইটোকাইনেসিস এটা ঘটায় মাইক্রোটিবিউলস। বাট প্রাণী কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস এইটা নাকি ঘটায় মাইক্রো
ফিলামেন্ট। হাউ ইজ দিস ইভেন পসিবল? যে ঘটনা কি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসে এমন পার্থক্য আছে যে উদ্ভিদের সাইটোকাইনেসিস ঘটায় মাইক্রোটিবিউলস, অথচ প্রাণীর সাইটোকাইনেসিস ঘটায় মাইক্রোফিলামেন্ট। কেন এমন হয় বলতে পারো? তোমরা একটু গেস করো তো, ক্লাসটা পজ করে 1 মিনিট গেস করো যে কেন এমন হচ্ছে। তাহলে দেখো কেন এমন হয়। প্রথমে আমি উদ্ভিদের সাইটোকাইনেসিসটা বুঝাই। একটা উদ্ভিদে মনে করো একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস মনে করো এগুলো। তাহলে নিউক্লিয়াস তো বিভাজন হয়েছে, এবার কোষটাও বিভাজিত হবে। উদ্ভিদের সাইটোকাইনেসিসের সময় ভাইয়া যেটা হয় সেটা হচ্ছে উদ্ভিদের সাইটোকাইনেসিসের সময় সেল প্লেট তৈরি হয়। সেল প্লেট তৈরি হয়। এখন সেল প্লেট কিভাবে তৈরি হয় বলো তো? সেল প্লেট তৈরি করে কে? এমসিকিউ গুলো একটু শিখো। সেল প্লেট তৈরি করে হচ্ছে গোলজি বডি। এখানে কোষের মধ্যে গোলজি বডি আছে না, গোলজি বডি সেল প্লেট তৈরি করে। তো ভাইয়া গোলজি বডি থেকে কিছু ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হয়। ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট গুলা গোলজি বডি তো ভাইয়া নিউক্লিয়াসের আশপাশ দিয়েই থাকে। গোলজি বডি কিন্তু কোষের পরিধিতে থাকে না, কেন্দ্রের দিকেই থাকে। তো গোলজি বডি যেই মনে করো এগুলো হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, এগুলো তৈরি করছে ফ্র্যাগমোপ্লাস্ট। গোলজি বডি যেই ফ্র্যাগমোপ্লাস্ট গুলো তৈরি করে সেগুলো কোষের কেন্দ্রে থাকে। বাট এই ফ্র্যাগমোপ্লাস্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেল প্লেট তৈরি করা। কি করা ভাইয়া? সেল প্লেট তৈরি করা। সেল প্লেটও থাকবে এই জায়গা দিয়ে, তাই না ভাইয়া? আচ্ছা, একটু ইন্টারাপশন হয়েছে। তো দেখো তোমার গোলজি বডির উদ্দেশ্য, গোলজি বডি যে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করছে তাদেরকে তো এই জায়গায় দিয়ে রেখে দিলে হবে না, তাদেরকে নিয়ে আসতে হবে কোথায়? এই মাঝখানে আনতে হবে না, যে জায়গায় সেল প্লেট তৈরি হবে। গোলজি বডি তো থাকে হচ্ছে নিউক্লিয়াসের পাশে। তো গোলজি বডি তো ওর ওর সামনে দিয়েই ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করছে। সেই ফ্র্যাগমোপ্লাস্টে কিন্তু ক্যারি করে এইখান থেকে কোষের মাঝামাঝি নিয়ে আসতে হবে। এবং এই কাজটা করে দিবে হচ্ছে কি ভাইয়া? এই কাজটা করে দিবে হচ্ছে আমাদের মাইক্রোটিবিউলস। তার মানে দেখো, যেহেতু উদ্ভিদের সাইটোকাইনেসিসের সময় সেল প্লেট তৈরি হয় এবং সেল প্লেট তৈরির সময় ফ্র্যাগমোপ্লাস্টকে স্থানান্তর করতে হয়, যাতায়াত করতে হয়, অতএব এই কাজটা করবে মাইক্রোটিবিউলস। এবার যদি আমি একটু খেয়াল করি প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষে কিন্তু সেল প্লেট তৈরি হয় না, প্রাণী কোষে ক্লিভেজ হয়। অনেক সময় অনেকে সেল ফারো বলে, ক্লিভেজ হয়। ক্লিভেজ মানে কি ভাইয়া? ক্লিভেজ মানে হচ্ছে দেখো, মনে করো এই হচ্ছে প্রাণী কোষ, 2টা নিউক্লিয়াস হয়ে গেছে। হ্যাঁ, এন লিখে দিলাম নিউক্লিয়াস। এবার আমি চাচ্ছি 2টা কোষ তৈরি করতে। সেই ক্ষেত্রে আমাকে দেখো এই যে সেলের যে মেমব্রেনটা আছে ওইটাকে ভিতরের দিকে ভাঁজ করতে হবে। ভিতরের দিকে ভাঁজ করতে হবে, দেখো এইভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে গেল। এবং এই ভাঁজটা চলতে চলতে এক সময় দেখো নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষ 2টা আলাদা হয়ে গেছে। তার মানে দেখো প্রাণী কোষে সাইটোকাইনেসিসের সময় সেল মেমব্রেনকে ভাঁজ হতে হয় ভিতরের দিকে। এখানে কিন্তু কোনো সেল প্লেট তৈরি হবে না, প্রাণী কোষে কোনো সেল প্লেট তৈরি হয় না, প্রাণী কোষে সেল ক্লিভেজ হয় এবং ক্লিভেজের সময় কোষ পর্দাকে ভিতরের দিকে ভাঁজ হতে হয়। আর আমরা শিখেছি বেসিকে যে কোষ পর্দা যখনই ভাঁজ হবে তখনই অ্যাক্টিভ হবে আমাদেরকে ভাইয়া মাইক্রোফিলামেন্ট। তাই প্রাণী কোষের সাইটোকাইনেসিস ঘটায় মাইক্রোফিলামেন্ট, বাট উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটায় মাইক্রোটিবিউলস। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আরেকটা কাজ, এই কাজটা তোমাদের বইয়ে মেনশন করে নাই, আমি জাস্ট লিখে দিচ্ছি। মাইক্রোটিবিউলস এর কাজ হচ্ছে কোষের উপর যত রকম চাপ আছে, স্ম্যাশিং, এগুলোকে প্রিভেন্ট করা। এই মনে করো একটা সেল আছে, সেলটা উপর থেকে একটা চাপ খাইছে। হ্যাঁ, উপর থেকে একটা পা দিয়ে চাপ খাইছে অনেক জোরে। এই চাপ থেকে, চাপের যে ইম্প্যাক্ট আছে, হ্যাঁ, একটা ধাক্কা খাইছে, এই ধাক্কার যে ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্ট থেকে সেলকে বাঁচাবে মাইক্রোটিবিউলস। তাহলে মাইক্রোটিবিউলস এর কাজ হচ্ছে চাপ চাপ চাপের যে আমি প্রেষণ বলি, হ্যাঁ, প্রেষণ প্রতিহত করা। তোমরা ছোটবেলায় করছো না, ম্যাঙ্গো জুস খেয়ে ম্যাঙ্গো জুসের বোতলটাকে মাটিতে নিয়ে পা দিয়ে কাটাট করে চাপ দিয়ে একেবারে পিষে ফেলছে।
তো যদি কোষের উপর এরকম কোনো প্রেশন পড়ে সেই প্রেশনের তো অনেক ইম্প্যাক্ট মানে প্রভাব থাকবে সেলের উপর, সেলের বিভিন্ন অর্গানেল ড্যামেজ হয়ে যেতে পারে। তো যখনই সেলের উপরে একটা প্রেশার পড়বে সেই প্রেশারের প্রভাব থেকে সেলকে রক্ষা করবে মাইক্রোটিবিউলস। কোষের উপর যেমন প্রেশন পড়তে পারে ঠিক তেমনি কোষের উপর টান পড়তে পারে। মনে করো একটা কোষ চুপচাপ এভাবে বসে আছে, তুমি চুইংগামের মতো ধরে ওকে টানছো, হ্যাঁ, এইদিকে এদিকে টানতেছো। তো প্রেশন পড়লে যেমন ইম্প্যাক্ট সৃষ্টি হয়, কোষের মধ্যে টান দিলেও, হ্যাঁ, কোষে যখন টান দিবা তখনও কিন্তু ইম্প্যাক্ট সৃষ্টি হবে, এবং সেই ইম্প্যাক্টেও কিন্তু কোষের যে ফাংশন সেগুলো অল্টার্ড হয়ে যেতে পারে। তো কোষের উপরে যদি কোনো টান সৃষ্টি হয়, এই টানের ইম্প্যাক্ট থেকে কোষকে রক্ষা করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। হ্যাঁ, বুঝো নাই? যেহেতু মাইক্রোফিলামেন্ট সাইড ঘেসে ঘেসে থাকে আর টানটা তো মূলত সাইডেই প্রযুক্ত হয়, আমি তো ভিতরে ঢুকে টান দিতে পারবো না, সাইড দিয়েই তো টান দিব, তাই না? সার্কামফারেন্সিয়ালি তো টান দিব। আর যেহেতু মাইক্রোফিলামেন্ট গুলো সার্কামফারেন্সিয়ালি থাকে তাই ওরা ইজিলি ওই টানটাকে প্রিভেন্ট করতে পারে। আর কোষে যখন চাপ দিবে, কেউ প্রেশন করবে, পিষে ফেলতে চাইবে, তখন সেই প্রেশনের ইম্প্যাক্ট থেকে কোষকে রক্ষা করবে মাইক্রোটিবিউলস। তাহলে এগুলো হচ্ছে মাইক্রোটিবিউলসের কাজ, প্রেশন প্রতিহত করা। আর এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্টের কাজ, টান। কোষকে যদি কেউ টেনে চুইংগামের মতো লম্বা করতে চায় পারবে না, বিকজ অফ মাইক্রোফিলামেন্ট। তো মাঝখান দিয়ে আমাদের বড় অসহায় বেচারা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি করে দেখো, মাইক্রোটিবিউল অঙ্গাণুকে নড়াচড়া করায়, মাইক্রোফিলামেন্ট কোষ পর্দাকে নড়াচড়া করায়। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কোনো নড়াচড়া, উথাল পাতাল কিছুতে বিশ্বাসী না। ও মধ্যবিত্ত শ্রেণী, ইন্টারমিডিয়েট নামের মধ্যে আছে, বুঝো নাই? ও যেরকম আছে সেভাবেই থাকতে চায়। তাহলে কি রকম ভাইয়া? যেরকম আছে, যেখানে আছে, যেভাবে আছে সেভাবেই থেকে যেতে চায়। তাহলে কেমনে হয় এটা দেখো তো। মনে করো এই কোষটায় 2 নম্বর কোষটা, ও ওই জায়গায় তো আছে অনেকক্ষণ যাবত, তাই না? ওকে ওই জায়গায় থাকতে হলে কি করতে হবে? 1 নম্বরে হচ্ছে ওর ডানে এবং বামে যে কোষগুলো আছে তাদের সাথে শক্তভাবে লেগে থাকতে হবে, তাই না? তাহলে দেখো এই কোষটাকে ডানে বামের কোষের সাথে শক্তভাবে লেগে রাখায় কে? দেখো, হ্যাঁ, এইদিকে এই কোষটার সাথে কিন্তু লেগে আছে, শক্তভাবে লেগে আছে। কে লেগে রাখাইছে বলো দেখি? যদি আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক দৃঢ় হয়, আমি কি আমার জায়গা ছেড়ে যাব না। তাহলে দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি করে, কোষের সাথে ওর প্রতিবেশীর সম্পর্ক দৃঢ় করে, যার ফলে কোষ নিজের জায়গা ছেড়ে যেতে চায় না। ওকে, এছাড়াও আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে কোষ কিন্তু একটা ভিত্তি পর্দার উপরে থাকে, কোনো একটা জায়গায় থাকে, সেই জায়গার সাথেও কোষের যে বন্ধন সেটাকে দৃঢ় করে হচ্ছে কে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই যে নীল কালি দিয়ে যে ডালপালাগুলো এঁকে দিলাম, এই ডালপালাগুলোর কাজ হচ্ছে কোষকে যথাস্থানে ধরে রাখা, কোষকে যথাস্থানে ধরে রাখা। কোষটা যেখানে আছে সেখানেই চুপটি মেরে বসে থাকবে, এটা মেনটেন করে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। হ্যাঁ, আমি একটা কোষ, আমার ডান বামের কোষের সাথে টান দিবে, আবার নিচে ভিত্তি পর্দা আছে ওটার সাথেও বেঁধে রাখবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আবার দেখো কোষের অঙ্গাণুগুলা কি অলওয়েজ নড়াচড়া করতে চায়? চায় কি ভাইয়া? চায় না। যেমন কোষের নিউক্লিয়াস, ও কি চাইবে মাঝখান থেকে কর্নারে চলে যাইতে? হ্যাঁ, মন চাইলে একটা নিউক্লিয়াস মনে করো, ও কি কখনো নড়াচড়া করে? মূলত ছোট ছোট অঙ্গাণুগুলো, ভেসিকল, ভ্যাকিউল, ফাইব্রোপ্লাস্ট ওগুলা, বা গোলজি বডি হাইয়েস্ট, কিন্তু নিউক্লিয়াস নড়াচড়া করতে চায় না। তাহলে কি করতে হবে ভাইয়া? নিউক্লিয়াসকে চারদিক থেকে এইভাবে এমন ভাবে রাখতে হবে যাতে সে চাইলেও নিজের জায়গা থেকে উপরে বা নিচে চলে যেতে না পারে, সে যাতে চাইলেও নিজের জায়গা থেকে উপরে বা নিচে চলে যেতে না পারে। এবং এই জন্য ওকে কে মেনটেন করছে বলো দেখি ভাইয়া? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কোষকে যথাস্থানে ধরে রাখে, কোষের অঙ্গাণুগুলোকেও যথাস্থানে ধরে রাখে, নড়াচড়া করতে দিতে চায় না। বুঝতে পারছি কিনা ভাইয়া? তাহলে আমরা আশা করি এদের কাজগুলা বুঝতে পারছি। ক্লিয়ার? মুখস্থর কিছু আছে ভাইয়া? সবগুলো বুঝার জিনিস। বলো দেখি একটা কাজ কইছি বইয়ে শর্টকাট দিয়ে প্রথম অক্ষর দিয়ে মুখস্থ, নেমোনিক্স বানায় মুখস্থ করে ফেল, ওটার দরকার নাই কোনো। হ্যাঁ, আমি আছি। এখন এদের গঠন, আচ্ছা এদের গঠনটা খুব একটা ইম্পর্টেন্ট না। আর
বই পড়লেই বোঝা যায় ইজিলি। তারপর আমি একটু দেখাই মাইক্রোটিবিউলস। প্রথমে মাইক্রোটিবিউলস দেখাই। মাইক্রোটিবিউলস তৈরি হয় টিবিউলিন দিয়ে। টিবিউলিন দিয়ে দুই রকম টিবিউলিন আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি ভাইয়া বিটা। আলফা বিটা একটার উপরে একটা এরকম সাজে, দেখো আলফা বিটা আলফা বিটা, দেখো আলফা বিটা আলফা বিটা আলফা বিটা আলফা বিটা। হ্যাঁ, একটা আলফা তার নিচে বিটা, আবার আলফা আবার বিটা, এইভাবে সুন্দর মতো গোল গোল আলফা বিটা টিবিউলিন সাজলে এই গঠনটার নাম হচ্ছে ভাইয়া প্রোটোফিলামেন্ট। এর নাম হচ্ছে কি ভাইয়া প্রোটোফিলামেন্ট। এরকম 13টা প্রোটোফিলামেন্ট মিলে তৈরি হয় মাইক্রোটিবিউলস। বুঝতে পারছো? এটা কয়টা প্রোটোফিলামেন্ট ভাই? একটা। এটা কিন্তু চাইলে আরো লম্বা হতে পারতো, আমি এত লম্বা দেখাই নাই, আমার বোর্ড তো ছোট। তাহলে আলফা বিটা আলফা বিটা আলফা বিটা করে হয় হচ্ছে তোমার কি কি হয় বলো তো? একটা প্রোটোফিলামেন্ট হয়। এরকম 13টা প্রোটোফিলামেন্ট, মনে করো এই যে একটা প্রোটোফিলামেন্ট, তার পাশে আরেকটা প্রোটোফিলামেন্ট, তার পাশে আরেকটা প্রোটোফিলামেন্ট, তার পাশে আরেকটা প্রোটোফিলামেন্ট। হ্যাঁ, এরকম করে বৃত্তাকারে 13টা প্রোটোফিলামেন্ট মিলে তৈরি হয় মাইক্রোটিবিউলস। এগুলো তোমরা সেন্ট্রাজোম পড়তে গিয়ে হয়তো অনেকে পড়ছো। তাহলে প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি হয় হচ্ছে মাইক্রোটিবিউলস, প্রোটোফিলামেন্ট আলফা বিটা। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কিভাবে তৈরি হয়? আমরা মেডিকেলের বইগুলোতে পড়ছি 6 রকম প্রোটিন দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি হয়, বাট তোমাদের বইয়ে 4 রকম প্রোটিনের কথা বলা আছে। তার মধ্যে দুইটার নাম মনে রাখবা, ক্যারাটিন আর ল্যামিনিন। হ্যাঁ, ক্যারাটিন আর ল্যামিনিন। তো এটা নিয়ে আমি আর বেশি কনফিউশনে ফেলবো না তোমাদের। আর মাইক্রোফিলামেন্ট তৈরি হয় অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে। মনে রাখবা কোষে দুইটা ইম্পর্টেন্ট প্রোটিন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন। তো এই অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি হয় মাইক্রোফিলামেন্ট। আর মায়োসিন ফিলামেন্টটাকে বেসিক্যালি মাসেলে পাওয়া যায়, এটা কিন্তু সকল কোষে সেভাবে থাকে না। অ্যাক্টিন যেটা আছে ভাই, অ্যাক্টিন সকল কোষে থাকে। মনে করো তোমার নিউরন বলো, স্কিনের সেল বলো, এমিবা বলো, ইস্ট বলো, সবার মধ্যে কিন্তু অ্যাক্টিন আছে। বাট মায়োসিন পাওয়া যায় বেসিক্যালি মাসেল সেলে। হ্যাঁ, হাতের মাসেল, পায়ের মাসেল, মাসেলের মধ্যে মায়োসিন পাওয়া যায়। তো এই অ্যাক্টিন মায়োসিনের মধ্যে অ্যাক্টিন গুলো দিয়ে মাইক্রোফিলামেন্ট ফরমেশন হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকে ক্লাসটা। তো একটু দুঃখের কথা বলি আজকে নাকি। দুঃখের কথা হচ্ছে এই ক্লাসটা এইবার সহ 4বার রেকর্ড করছি। প্রথমবার রেকর্ড করলাম, ভিডিও ঠিকঠাক, অডিও রেকর্ড হয় নাই, মানে মাইক্রোফোন অডিও ক্যাপচার করে নাই, ডিরেক্ট ফোন ক্যাপচার করছে। তো কিছু নয়েজ আসছে। তো এমনিতেই তো আমার হোয়াইট বোর্ডে কোনো মতে ক্লাস, তার উপর নয়েজ থাকলে কেউ দেখবে নাকি? দেখবে না। দ্বিতীয়বার ক্লাস নিলাম, ভয়েস রেকর্ডেছে ঠিক মতো, লাইটিংটা ঠিক মতো হয় নাই। লাইটিং ঠিক মতো হয়নি, কিছু আমিও দেখলাম যে বোঝা যাচ্ছে না। আমি হয়তো ক্লাস নিচ্ছি জন্য আমি বুঝতেছি, বাট যে প্রথম ক্লাস করবে সে দেখে বুঝবে না। ঠিক আছে? তো তারপরে আরেকবার নিছি ক্লাস, সেখানে কি একটা জানি ঝামেলা হইলো, খেয়াল নাই ঠিক মতো, একটা ঝামেলা হয়েছিল এডিটিং এ বা সামথিং। আজকে যে ক্লাস নিলাম, আজকে একটা ঝামেলা হয়েছে। তো হতে পারো কি হইলো, হঠাৎ করে দেখি ভিডিও রেকর্ড হচ্ছে না। ওই তোমরা হয়তো খেয়াল করছো স্টোরেজ ফুল হয়ে গেছে ফোনের। হ্যাঁ, খেয়ালই নাই। তো এটা যাই হোক, এটা এটা আসলে আমারই দোষ, বাট অন্যগুলো হয়তো ভাগ্যের দোষ ছিল। এটা আমারই দোষ, আমি স্টোরেজ চেক করে নেই কেন। এবার আবার নিয়ে দিলাম। তো আশা করি তোমরা একটু দেখো, একটু শেয়ার করবো আর কি ক্লাসগুলো। হ্যাঁ, বুঝে বুঝে যাতে সবাই পড়ার চেষ্টা করে, এটাই আমার চাওয়া। আর সাবস্ক্রাইব করো সবাই ক্লাস চ্যানেলে। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য।